প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা দেখব মাধ্যমিক ইতিহাস 2027 প্রস্তুতির জন্য পঞ্চম অধ্যায় থেকে অতি গুরুত্বপূর্ণ 4 নম্বরের 8টি প্রশ্ন। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ফলো করো এবং দেখো কিভাবে টু দ্য পয়েন্টে উত্তরগুলো লেখা হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন, চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয় কেন? দেখো, ভূমিকা। ইউরোপের জোহানেস গুটেনবার্গ প্রথম সঞ্চালনযোগ্য টাইপ হরফ আবিষ্কার করে মুদ্রণ শিল্পে বিপ্লব আনেন। বাংলায় একইভাবে ধাতব বাংলা হরফ তৈরি করে মুদ্রণ শিল্পের সূচনা করার জন্য চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়। দেখো, হরফ নির্মাণ পয়েন্টগুলো লক্ষ্য করো। 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটি ছাপানোর জন্য উইলকিন্স প্রথম উন্নতমানের বাংলা মুদ্রাক্ষর বা টাইপ তৈরি করেন। উইলিয়াম জোন্সের সহযোগিতা। এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স উইলকিন্সকে এই কাজে বিশেষভাবে উৎসাহিত এবং সাহায্য করেছিলেন। পঞ্চানন কর্মকারের অবদান। উইলকিন্স দেশীয় কর্মকার বা কামার পঞ্চানন কর্মকারকে ছেনি কাটার কাজ শিখিয়েছিলেন, যা পরবর্তীকালে বাংলার দেশীয় প্রযুক্তিতে হরফ তৈরির পথ প্রশস্ত করে। উপসংহার: উইলকিন্সের তৈরি করা টাইপের ওপর ভিত্তি করেই বাংলার আধুনিক ছাপাখানার বিকাশ ঘটে। তাই উইলকিন্সকে বাংলার মুদ্রণ শিল্পের জনক বা বাংলার গুটেনবার্গ বলা হয়। একদম বেশি লিখতে হবে না ইতিহাসে। পারফেক্ট নাম্বার পাওয়ার জন্য একদম 4 নম্বরগুলো টু দ্য পয়েন্টে লিখতে হবে। আর এখানে বলে রাখি, তোমরা সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। প্রশ্নগুলো ভালো করে ফলো করো। দেখো, পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। যারা মাধ্যমিক প্রস্তুতি নিচ্ছ 2027-এর জন্য, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোপুরি দেখো। শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল? দেখো, ভূমিকা। 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্সম্যান, যারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন। হরফ নির্মাণ ও বই প্রকাশ। পঞ্চানন কর্মকারের সহায়তায় এই প্রেস বিভিন্ন ভারতীয় ভাষায় টাইপ বা হরফ তৈরি করে। এই প্রেস থেকে বাইবেলের ভারতীয় অনুবাদ, রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন স্কুল পাঠ্য বই ছাপা হতে থাকে। সংবাদপত্র প্রকাশ। 1818 খ্রিস্টাব্দে এই প্রেস থেকেই বাংলার প্রথম সাময়িক পত্র দিগদর্শন এবং প্রথম সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ প্রকাশিত হয়। বহুভাষী মুদ্রণ। কেরি ও তার সহযোগীদের চেষ্টায় শ্রীরামপুর মিশন প্রেস এশিয়ার বৃহত্তম বহুভাষী ছাপাখানায় পরিণত হয়। এখানে বাংলা ছাড়া ওড়িয়া, অসমিয়া, মারাঠি, হিন্দি এমনকি চীনা ভাষায় বইও ছাপা হতো। উপসংহার। দেখো, ছোট্ট করে উপসংহার লেখা আছে। শ্রীরামপুর মিশন প্রেস কেবল খ্রিস্টধর্ম প্রচারের মাধ্যম ছিল না, এটি বাংলার শিক্ষা বিস্তার ও মুদ্রণ শিল্পের আধুনিকীকরণের প্রধান চালিকা শক্তি হয়ে উঠেছিল। পরের প্রশ্ন দেখো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউ রায় অ্যান্ড সন্স এর অবদান আলোচনা করো। ভূমিকা। বাংলার মুদ্রণ শিল্পে আধুনিকীকরণ এবং হাফটন ব্লকের প্রবর্তনে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার প্রতিষ্ঠিত ইউ রায় অ্যান্ড সন্স 1895 সংস্থার অবদান অবিস্মরণীয়। হাফটন ব্লক প্রযুক্তির প্রবর্তন। উপেন্দ্র কিশোরই প্রথম ভারতে আধুনিক পদ্ধতিতে ছবি ছাপার জন্য হাফটন ব্লক প্রযুক্তি প্রবর্তন করেন। চিত্র মুদ্রণকে নিখুঁত করার জন্য তিনি স্ক্রিন অ্যাডজাস্টার যন্ত্র আবিষ্কার করেন। শিশু সাহিত্যের বিকাশ। তার এই উন্নত মুদ্রণ প্রযুক্তির ফলেই তার নিজের লেখা ছেলেদের রামায়ণ, ছেলেদের মহাভারত এবং পরবর্তীতে জনপ্রিয় শিশু পত্রিকা সন্দেশ অত্যন্ত আকর্ষণীয় সচিত্র রূপে প্রকাশিত হতে পেরেছিল। বিদেশি উচ্চশিক্ষা ও গবেষণা। উপেন্দ্র কিশোরের পুত্র সুকুমার রায় ইংল্যান্ড থেকে মুদ্রণ প্রযুক্তির ওপর উচ্চশিক্ষা লাভ করে দেশে ফিরে এই সংস্থাকে আরও আধুনিক করে তোলেন। উপসংহার। দক্ষিণ এশিয়ার মধ্যে উন্নত মানের মুদ্রণ ও ইলাস্ট্রেশনের ক্ষেত্রে ইউ রায় অ্যান্ড সন্সের একটি পথ প্রদর্শক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। দেখো, নেক্সট কোশ্চেন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য গুরুত্ব দেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এবার মাধ্যমিকের জন্য। তোমরা যারা এবার মাধ্যমিক 2027 প্রস্তুতি নিচ্ছ,
প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে এটা দেখো। দেখো কীভাবে উত্তর লেখা আছে। ভূমিকা 1917 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু কলকাতায় বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার উদ্দেশ্য, এই প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল ভারতীয় বিজ্ঞানীদের মৌলিক গবেষণার সুযোগ করে দেওয়া, বিজ্ঞানের অগ্রগতির সাধন করা এবং ভারতের নিজস্ব বিজ্ঞান চেতনাকে বিশ্বের দরবারে তুলে ধরা। গবেষণার ক্ষেত্রে এখানে মূলত উদ্ভিদ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা এবং অণুজীব বিজ্ঞানের মতো নানা শাখায় উচ্চমানের গবেষণার ব্যবস্থা করা হয়। জগদীশচন্দ্র বসুর আবিষ্কৃত কেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের প্রাণ ও সংবেদনশীলতার ওপর গুরুত্বপূর্ণ গবেষণা এখানেই সম্পন্ন হয়। জাতীয় গৌরব, ব্রিটিশদের মুখাপেক্ষী না হয়ে সম্পূর্ণ দেশীয় পরিচালনায় বিজ্ঞান গবেষণাগার গড়ে তোলা ছিল একটি বড় চ্যালেঞ্জ, যা জগদীশচন্দ্র সফলভাবে সম্পন্ন করেন। উপসংহার, বসু বিজ্ঞান মন্দির ভারতকে আধুনিক বিজ্ঞান গবেষণায় স্বনির্ভর করে তুলতে বিশ্বমঞ্চে ভারতীয় মেধার স্বীকৃতি আদায়ের ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। দেখো পরের প্রশ্ন, এটাও গুরুত্বপূর্ণ। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার পেছনে কী উদ্দেশ্য ছিল? ভূমিকা, 1906 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় জাতীয় শিক্ষা পরিষদের সমান্তরালে তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বা বিআইটি প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। কারিগরি শিক্ষার প্রসার, তৎকালীন ঔপনিবেশিক ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা ছিল মূলত কেরানি তৈরির কারখানা। এর বিকল্প হিসাবে ভারতীয় ছাত্রদের স্বনির্ভর করতে এবং কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এটি গড়ে তোলা হয়। স্বদেশী শিল্পের বিকাশ, স্বদেশী আন্দোলনের সময় গড়ে ওঠা দেশীয় শিল্প কারখানাগুলির জন্য দক্ষ ভারতীয় ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদ তৈরি করা ছিল এর অন্যতম প্রধান লক্ষ্য। জাতীয় শিক্ষা পরিষদের সংযুক্তি, প্রথম দিকে এটি জাতীয় শিক্ষা পরিষদ থেকে আলাদা হলেও 1910 খ্রিস্টাব্দে এটি পরিষদের অন্তর্ভুক্ত হয় এবং কারিগরি শিক্ষার প্রধান কেন্দ্রে পরিণত হয়। উপসংহার, বাংলায় বিজ্ঞান ও প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে স্বনির্ভর জাতীয় অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান ছিল অসামান্য। দেখো পরের প্রশ্ন, মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা IACS এর ভূমিকা লেখো। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমিকা, 1876 খ্রিস্টাব্দে কলকাতার বউবাজারে ডক্টর মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা ভারতবর্ষীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠিত হয়। এটি ছিল ভারতের প্রথম জাতীয় বিজ্ঞান গবেষণাগার। বিজ্ঞান চর্চার প্রসার, এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল ভারতীয়দের মধ্যে বিজ্ঞান চেতনা জাগানো এবং মৌলিক গবেষণার পরিবেশ তৈরি করা। এখানে পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার উপর নিয়মিত উচ্চমানের ক্লাস ও বক্তৃতা অনুষ্ঠিত হতো। খ্যাতনামা বিজ্ঞানীদের সমাবেশ, আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, আশুতোষ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। CV রমনের নোবেল জয়, এই প্রতিষ্ঠানের গবেষণাগারে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার বিখ্যাত রমন এফেক্ট আবিষ্কার করে, যার জন্য তিনি 1930 খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। উপসংহার, পরাধীন ভারতে বিজ্ঞান গবেষণা স্বনির্ভরতা অর্জন এবং আন্তর্জাতিক স্তরে ভারতের বিজ্ঞানকে তুলে ধরার ক্ষেত্রে IACS এর ভূমিকা যুগান্তকারী ছিল। এখানে তোমাদেরকে বলে রাখি, সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা নিয়ে নিতে পারবে। দেখো পরের প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনার মূল বৈশিষ্ট্য বা উদ্দেশ্য কী ছিল? ভূমিকা, 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূমের বোলপুরের কাছে শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বা শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রূপ নেয়। প্রকৃতির সান্নিধ্যে শিক্ষা, রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনার মূল ভিত্তি ছিল চার দেয়ালের বন্দিদশা থেকে মুক্ত হয়ে প্রকৃতির উন্মুক্ত সান্নিধ্যে শিক্ষা লাভ করা। গাছতলায় বসে খোলা আকাশের নিচে ক্লাস নেওয়া ছিল এর প্রধান বৈশিষ্ট্য। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন, তিনি কেবল প্রাচীন ভারতীয় আশ্রমিক আদর্শই গ্রহণ করেননি, তার সঙ্গে আধুনিক পাশ্চাত্য বিজ্ঞানের যৌক্তিকতার সমন্বয় ঘটিয়েছিলেন। তার লক্ষ্য ছিল বিশ্ব সংস্কৃতির সঙ্গে ভারতীয় সংস্কৃতির মিলন ঘটানো। স্বাধীন ব্যক্তিত্বের বিকাশ, আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে শিশুর শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশের ওপর তিনি জোর দিয়েছিলেন। কায়িক শ্রম, খেলাধুলো এবং
চারুকলা যেমন নাচ, গান, নাটক, ছবি আঁকা চর্চাকে শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ করা হয়। উপসংহার: শান্তিনিকেতনের ভাবনা ছিল ঔপনিবেশিক কেরানি তৈরি করা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক সফল ও মানবিক বিকল্প চিন্তা ও উদ্যোগের প্রতীক। শেষ কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শে শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। ভূমিকা: রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা এবং ভাবনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবমুখী দিক ছিল 1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের অদূরে শ্রীনিকেতন প্রতিষ্ঠা। এই কাজে তাকে বিশেষভাবে সাহায্য করেছেন অর্থনীতিবিদ লিওনার্ড এলমহার্স্ট। পল্লী উন্নয়ন ও স্বনির্ভরতা: রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন গ্রামীণ সমাজের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নতি অসম্ভব। শ্রীনিকেতন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল গ্রামের দরিদ্র কৃষকদের আধুনিক কৃষি পদ্ধতি, পশুপালন এবং কুটির শিল্পে শিক্ষা দিয়ে স্বনির্ভর করে তোলা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: এখানে গ্রামবাসীদের তাঁত বোনা, মৃৎশিল্প, চামড়ার কাজ, ছুতোরের কাজ এবং অন্যান্য হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হতো, যাতে তারা বিকল্প উপার্জনের পথ খুঁজে পায়। পরের পয়েন্ট দেখো, সমবায় ও স্বাস্থ্য সচেতনতা: গ্রামীণ স্বাস্থ্যের উন্নতির জন্য এখানে চিকিৎসালয় খোলা হয় এবং কৃষকদের ঋণের হাত থেকে বাঁচাতে সমবায় ব্যাংক ও কৃষি ব্যাংকের ধারণা কার্যকর করা হয়। উপসংহার: শ্রীনিকেতন ছিল রবীন্দ্রনাথের পল্লী পুনর্গঠন ও বুনিয়াদী শিক্ষার এক সফল প্রয়োগশালা, যা পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে সমাজসেবা এবং বৃত্তিমূলক শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল। তাহলে বন্ধুরা, তোমরা এই 8টি কোশ্চেন খুব ভালোভাবে ফলো করো, তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষার্থী। আর আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।